করতে পেরেছো সবাই? ওয়েলকাম ব্যাক এভরিবডি। কে কে এসছো? স্যার আমি আসছি। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাও কোথাও? আচ্ছা, কেউ এখন ওয়েট করছে দেখতে পেলে আমাকে বলো, কারণ আমি যখন স্ক্রিনে যাই তখন আর কোনো ইয়ে আসে না, অনেক সময় ওই যে কে কে ওয়েট করছে আসে না লেখাটা। স্ক্রিনে যাবো তো পড়ানোর জন্য, এখন তোমরা আমাকে বলবে যে স্যার আমাকে ওয়েট করছে। আমি দেখলাম আরেকজন তো দিলাম, আপনি চলে আসবে সবাই। মুক্তাইনা ঢুকেছে? আসতেছে। এই যে আসছে মুক্তাইনার অ্যাডমিট এখন পেলাম, দিয়েছি। সাদিয়ার বাসা যেন কোথায়? সাদিয়া ঢুকছো? তোমার বাসা কোন সাইডে? জি স্যার। তোমার বাসা কোন সাইডে? সাদিয়া আসে নাই স্যার এখনো। সাদিয়া আসে নাই? স্যার আমি মুমতাহিনা তো। সাদিয়ার বাসা কি মুমতাহিনা তিথি তোমাদের বাড়ি থেকে? কি জানি স্যার, জানি না। কাকুলি থাকতে দেখো নাই কখনো? চিকাতলা ওদের বাসা, চিকাতলার ওইদিকে। তিথিদের কোথায় করছে বাসা? আমাদের স্টার কাবাবে। আরে ওদিকে তো আমি তোমাদের বাসার সাইডে একদিন পর যাই আসি তো, জানো না? তারপর কিছু নেই, ঢুকে গেল। তারপর মধুবাজার। স্যার মাত্র অ্যানসারটা বলতে নিছিলাম, চলে গেছে। এই যে এখন দিচ্ছি। আমিও। মধুবাজার মসজিদটা আছে না, মধুবাজার মসজিদটা, ওই মসজিদে আসর মাগরিব পড়ি আমি একদিন পর, ওদিক দিয়ে আসি। মধুবাজার মসজিদে কোন দিকে বাসা? ভয় নাই, যাবো না, বলো কোন দিকে বাসা? স্টার কাবাবের পিছনে স্যার মসজিদ আছে, হাইটা যাইতে হয়, দূরেই আছে বাসা থেকে। স্টার কাবাব একটা দিয়েছে, স্টার কাবাবটা আগাইলেই মাঝখানে চারদিকে রাস্তা চলে গেল। স্টার কাবাব থেকে একটা, ডানে একটা, বামে একটা, সোজা একটা। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাও? ডানে বামে কোন দিকে যাও? হ্যাঁ ওই সোজাটা দিয়ে, সোজা দিয়ে গেলে, হ্যাঁ সোজা গেলে কয়েকটা কদম আগালে ওখানে কয়েকটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, কিছু কিছু এরকম। হ্যাঁ ওই হাতের ডানে একটা গলি আছে, ওই গলিতে। চিনতে পারছি। তোমার বের হওয়ার ঢোকার রাস্তা তো সুন্দর, জায়গাটা সুন্দর তো তোমাদের। পশ্চিম ধানমন্ডি যেটা মেইন রোডের কাছাকাছি, জায়গাটা সুন্দর। হ্যাঁ একদম বাস স্ট্যান্ডের পাশে, তো সুবিধা হয় আর কি সবার জন্য, কাছে জায়গা, রাস্তার পাশে। স্টার কাবাবে যাই, ওই পিছনে যে ইয়েটা আছে না, পড়া চলে বের করে চেঞ্জ করা দাও এক মিনিট। ইয়েটা আছে না, ওই যে ব্যান্ড বক্সটা, ওই লন্ড্রিতে যাওয়ার সময় ব্যান্ড বক্সে দেখো। লাস্ট কোশ্চেনটা বলতে নিছিল সাদিয়া, বলো আনসার বলো। সাদিয়া কোনটা বলছিলে? যে স্যার আমি না বললাম পন্ডার। মুমতাহিনা আমিও বলছি। তুমিও বলছো, হ্যাঁ বলো। ওয়ান্ডার, আমি পন্ডার বলছিলাম। ওয়ান্ডার হচ্ছে, হ্যাঁ তুমি বলেছিলে অ্যামেজ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদেরকে বিস্মিত করে, এটাই হচ্ছে ওয়ান্ডার। এবং সেটা হচ্ছে পন্ডার, কোনোভাবে দেখি এর উত্তর কেন হয়। পন্ডার নিয়ে আমিও মাথায় রাখলাম, আমি তোমাদেরকে কেন এটার উত্তর আমি তোমাদেরকে দেবো। এটা আমাকে হোমওয়ার্ক দিয়ে রাখো, ঠিক আছে? পন্ডার আমার হোমওয়ার্ক থাকলো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, বলবো কেন হয়। হোয়াট ডাজ দ্য ফ্রেজ হ্যাঁ আমি আনসারটা দেখে আমি বলবো। আমি পন্ডার শব্দ আমার কাছে পরিচিত না, আমার কাছে কনসিডার মানে বিবেচনা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, ঠিক আছে? পন্ডার কেন ওয়ান্ডারের জন্য বসছে, এটাই আমার হোমওয়ার্ক, ঠিক আছে? তোমাদেরকে জানাবো। হোয়াট ডাজ দ্য ফ্রেজ থাউজেন্ডস অফ ইয়ার্স মিনস ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে থাউজেন্ডস অফ ইয়ার্স বলতে কি বোঝাচ্ছে? এটা যে কেউ উত্তর দিতে পারো। 1000 ইয়ার বোঝাচ্ছে? ইয়েস, ফর আ ভেরি লং টাইম। For a very long time. হ্যাঁ ফর এ ভেরি লং টাইম, এটাই, ঠিক আছে? 5 নাম্বার রূপন্তী আনসার দাও। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ, বলো কোনটা হবে? রূপন্তী আনসার বলো। বায়োলজিক্যাল বুক, থিওরিটিক্যাল বুক, হ্যাঁ ডিটেকটিভ বুক, গথিক নভেল। থিওরিটিক্যাল বুক অর্থাৎ এটা একটা তত্ত্বীয় বই। হ্যাঁ বলো বলো বলো। স্যার পন্ডার মানে হচ্ছে গিয়ে think about carefully, especially before making a decision or reaching a conclusion. এটার সাথে ওয়ান্ডার কি সম্পর্ক? পন্ডারের কোনো মিল নাই, এটা অ্যামেজ হবে, এটা উত্তর যে কোনো ভাবে ভুল আসছে, ঠিক আছে?
এটা ওয়ান্ডার হবে অ্যামেজ। হ্যাঁ আমি বলছিলাম। হ্যাঁ অ্যামেজই হবে, অ্যামেজই আনসার হবে এটা। হ্যাঁ তাহলে আনসার প্রশ্নগুলো লিখে নাও। রূপন্তী আনসার সঠিক হয়েছে। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস মানে হচ্ছে এটা থিওরিটিক্যাল বুক একটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই 5টা কি প্রশ্ন নিয়েছি, আনসার নিয়েছি, 5টা প্রশ্ন নিয়েছি সবাই। তার নিচেরটুকু স্ক্রিনশট নেই নাই, দাঁড়ান স্যার, দেন 3 নাম্বার থেকে নেই নেই। 1 2 হয়ে গেল, যারা নাও নাই নিয়ে নাও। এবার 3 নম্বরে যাই। 3 নাম্বার থেকে শুরু, 5 নম্বরে শেষ। আনসারটা আলাদাভাবে দেই, 3 নাম্বার থেকে আগে নিয়ে নাও। আচ্ছা এই উপরে কি আসলো এটা? পরে এটা লেখা চলে আসছে 3 নাম্বার থেকে, বাস 3 থেকে ওয়ান্ডার ওয়ার্ড রেফার্স টু। হ্যাঁ এবার আনসারে যাই, আনসারগুলো একসাথে নাও। সাপ্রেসড, তারপরে থিওরিক্যাল বুক, হ্যাঁ এরকম। আমরা এটা করছি একটা চর্চার জন্য, এমসিকিউ লাইনে লাইনে হয়। এবং আমি যখন তোমাদের মান্থলি টেস্ট নেব তখন অন্য 10টা দেব, অন্য 10টা দেব তোমার সংখ্যা বাড়ার জন্য। অর্থাৎ মিনিমাম 15টা প্রতি কম্প্রিহেনশনে আমার সাজেশন মনে করো। এর মধ্যে কিছু কমন পড়ে যাবে, আর কিছু কমন না পড়লে তুমি এই যে পড়ছো, শিখছো, বের করছো, এতে তোমার বেচ করার ক্ষমতা হবে এবং তোমাকে যে কোনোটা দিলে তুমি পারবে। তাহলে 5টা পড়বে আমার সিডব্লিউ হিসেবে আমার সাথে পড়ার সময়, আর কম্প্রিহেনশন ভালো করে পড়ে নিয়ে মান্থলি টেস্ট দেওয়ার সময়, মডেল টেস্ট দেওয়ার সময় আরো তুমি আমার কাছ থেকে এক্সট্রা 10-15টা পাবে। তাতে তোমার একটা তথ্যের ভান্ডারটা বেড়ে যাবে যে আমি এমসিকিউ এতগুলো সলভ করেছি আর ভালো করে রিডিং দিয়েছি, মিনিং সহ আমি পারবো। এরপরে চলে যাই আমরা এর কোশ্চেন আনসারে। কোশ্চেন আনসার তোমরা জানো যে আমি কোশ্চেন আনসার সবসময় জিজ্ঞেস করি, তারপরে যা প্রশ্নগুলো তোমাদের কাছে নেই, ঠিক আছে? তো 1 নাম্বার বলছে বি নাম্বার, আর কি মানে 1 নাম্বার বলতে বি নাম্বার 1 এর এ ছিল এটা। 1 নাম্বারে বলছে যে রিড দ্য প্যাসেজ বলে এন্ড আনসার কোশ্চেন এ এন্ড বি বলে 1 নাম্বার দিয়ে শুরু করলো। এই যে এখানে শুরু করলো, এখানে কোশ্চেন এখানে শুরু হয়ে গেছে। হ্যাঁ এখানে শুরু হয়ে গেছে কোশ্চেন। এরপরে এ নাম্বার হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার, এটা এ নাম্বার, এটা 5 নাম্বারে। হ্যাঁ 5 মার্কস। এরপর চলে আসো বি। বিতে গিয়ে আমরা এখন আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে থাকবে তোমার 2 into 5, প্রতিটাতে থাকবে 2 করে এবং 5টা কোশ্চেন আনসার করতে হবে। সেখানে তোমরা 10 মার্কের একটা আনসার করবে। 2 into 5 হয়ে যাবে প্রশ্ন উত্তরে। প্রশ্নোত্তর নিজে আগে সব সময় বাসায় বসে লিখবে, আবার মুখে মুখে বলবে, তাইলে দেখবে যে তুমি শিখতে পারছো। তারপর তুমি মুখস্থ করলে লাভ হচ্ছে যে তোমার গোছানো জিনিসটা পরীক্ষাতে আসলে তুমি ভালো মার্কস পাবে লিখলে। কিন্তু তুমি যদি লিখতে গিয়ে তুমি যেন আবার পিছিয়ে না যাও, তার জন্য আনকমনও লিখতে পারার জন্য তোমাকে আগে শিখতে হবে। ওকে, তুমি আমাকে আগে বলো 1 নাম্বার কোশ্চেন, যে ডিফাইন ড্রিম। হোয়াট ইজ ড্রিম? বইয়ের সংজ্ঞা লাগবে না, তুমি এতক্ষণ পরে যে ধারণা হয়েছে এখান থেকে বলো যে স্যার ড্রিম ইজ সাচ এন্ড সাচ, যে কেউ আনসার করো। হোয়াট ইজ ড্রিম? কে বলতে পারে? বলো। ড্রিম ইজ ইমাজিনেশন। Yes, dream is imagination which we face during our sleep. এই কথা লাগিয়ে দাও। Dream is our imagination which we face during our sleep. During our sleep বা স্লিপিং যাই বলা হয়, sleeping time. স্লিপিং টাইম অথবা স্লিপও বলা যায়। স্লিপ ভার্ব হয়, While নাউনও হয়। হ্যাঁ, হেল্প যেমন ভার্ব হয়, নাউন হয়। ওয়ার্ক ভার্ব হয়, নাউন হয়। ওয়াটার ভার্ব হয়, নাউন হয়। জানো ভার্ব হয়, আই ওয়াটার দ্য প্ল্যান্টস। প্ল্যান্ট ও নাউন হয়, ভার্ব হয়। আই প্ল্যান্ট দ্য প্ল্যান্টস, আমি আগেও বলেছিলাম। কিছু শব্দ আছে নাউনও হয়, ভার্ব হয়। যাই হোক, তা আমরা প্রশ্ন পেলাম যে হোয়াট ইজ ড্রিম। তুমি আর একটু যদি ব্যাখ্যা করে বলতে পারো 2 মার্কসের জন্য, যে ড্রিম ইজ আওয়ার imaginary thoughts that we face during our sleep, and Sigmund Freud has told that dream is such and such. তার সংজ্ঞাটাও একটু বলে দিলাম। হ্যাঁ, এরকম তুমি করতে পারো। দেখি আমরা এখানে আনসারটা কেমন হতে পারে। 5 জনে 5টা কোশ্চেনে আনসার দেবে। Dream is the representation of unconscious images. এই কনসিয়াস আনকনসিয়াসটা কিন্তু খুব দরকার কথা কিন্তু, ঠিক আছে? আনকনসিয়াস ইমেজেস, ইমেজ তো অবশ্যই ইমাজিনারি, তো তুমি যেটা বললে ইমাজিনেশন, সেটা ঠিকই আছে, ইমাজিনেশন থেকে ইমেজ, কিন্তু সেটা হতে হবে আনকনসিয়াস, মনের ভিতরে অবচেতন মনে ছিল, ওটাই তোমার বেরিয়ে আসছে। আর থটস যেমন চিন্তা, এন্ড ইমোশনস, তুমি ভাবনা যেটা, তোমার মনের আবেগ যেটা, এটা জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ। ফাইন কথা, দেখো জেনারেটেড বাই দ্য ব্রেন। ওই তো স্যার, ওই যে আমরা যেটা চিন্তা করি আর কি, ওইটাই ওটাই দেখি, ওইটাই আর কি স্বপ্নের মধ্যে দেখো। হ্যাঁ, কেউ বাড়ায় দেখে, কেউ কমায় দেখে, স্পষ্ট দেখে, অস্পষ্ট দেখে। হ্যাঁ, এরকম আর কি। এরপর দেখো, আজকে স্বপ্ন সবাই দেখেই ছাড়বে, স্বপ্ন নিয়ে এত কথা হচ্ছে।
What do you know about prominent dream theories? তুমি কি জানো prominent theory সম্পর্কে ড্রিমের? ওই যে সিগমন্ড ফ্রয়েডের কথাবার্তাগুলো বলতে হবে, ঠিক আছে? এটা তোমরা এখনই মুখস্থ পারবে না, আমি বলে দিচ্ছি। দেখো, there are many prominent dream theories. prominent মানে প্রাধান্য পাওয়া, এটা প্রধান থিওরি রয়েছে। কি? among them, এদের মধ্যে সিগমন্ড ফ্রয়েডস থিওরি is a very important one. according to Freud's theory, ফ্রয়েডের থিওরি মতে dreams are a representation of unconscious desires. ড্রিম হচ্ছে অবচেতন মনের যে ইচ্ছা, ওটার একটা উপস্থাপন, থটস এন্ড মোটিভেশনস, যা কিছু মনের ইচ্ছা এবং এটা একবার বুঝাই দেন তো। ধারণা। আবার বলি, there are many prominent dream theories. অনেক প্রকারের। এক নম্বর না দুই নম্বর? এক নম্বরটা বলবো, এটা বলবো? দুই নম্বরটা। আচ্ছা, there are many prominent dream theories. অনেক প্রধান স্বপ্নের তত্ত্ব রয়েছে। থিওরি মানে তত্ত্ব, তোমার প্র্যাকটিক্যাল খাতায় দেখবে উপরে লেখে তত্ত্ব। among them, এদের মধ্যে সিগমন্ড ফ্রয়েডস থিওরি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। সিগমন্ড ফ্রয়েড নামের যিনি আছেন মনোবিজ্ঞানী, ওনার থিওরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি? অ্যাকর্ডিং টু ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডস এর তত্ত্ব মতে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, ড্রিম হচ্ছে একটা উপস্থাপন কিসের? অফ আনকনশিয়াস ডিজায়ার্স, অবচেতন ইচ্ছার, থটস চিন্তার, এন্ড মোটিভেশনস মানে তাড়নার। মোটিভেশন মানে তাড়না, কোনো কিছুর দিকে তুমি ধাবিত হচ্ছ বা মন চায় এটা করবে, ওইটাকে মোটিভেশন বলা হয়। এটারই একটা বহিঃপ্রকাশ বা উপস্থাপন হচ্ছে ড্রিম, তাই বলছি। স্যার প্রমিনেন্ট মানে জানি কি? প্রমিনেন্ট হচ্ছে প্রধান, প্রমিনেন্ট। ইমার্জ মানে? ইমার্জ হচ্ছে রাইজিং, অর্থাৎ কোনো কিছু গ্রোয়িং আপ, বেড়ে যাচ্ছে। একটা কথাই ছিল, বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং টাইগার। এই কথাটা কিন্তু একসময় খুব কথাটা উঠেছিল। ওই দ্যাট ইজ। আচ্ছা, বি নাম্বারে এ বি নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। বি নাম্বারের এ বি, এবার সিডি তে যাবো, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এ বি, এরপর সি নাম্বারে যাও। সি নাম্বারে বলছে হাউ ডাজ সিগমন্ড ফ্রয়েড ইন্টারপ্রেট ড্রিম। এই একই কথা, এটা আমি খালি করে দিই যে সিগমন্ড ফ্রয়েড ইন্টারপ্রেটস ড্রিম অ্যাজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, থটস এন্ড মোটিভেশনস। ফ্রয়েড in his famous book The Interpretation of Thoughts, Dreams wrote that dreams are disguised fullness of repressed wishes. মানে স্বপ্ন হচ্ছে অবদমিত ইচ্ছার একটা ছদ্মবেশী পরিপূর্ণতা, অর্থাৎ মনের মধ্যে যেটাকে দেবে রেখেছো সেটাই তোমার মনে থেকে মাথায় চলে আসে, ঘুমের সময় দেখতে পাও। Why do we dream? আমরা ড্রিম কেন দেখি? এই একই কথা, ঘুরে ফিরে একই কথা। We usually desire to have or get something or do something either in imagination or in real senses. বলছে যে আমরা আসলে সাধারণত ইচ্ছা করি কোনো কিছু পেতে বা কোনো কিছু করতে, হয় আমাদের কল্পনায়, হ্যাঁ, হয় আমাদের কল্পনায় অথবা আমাদের ইচ্ছায় বা সেন্সে। এই যে সি নাম্বার, আমি পড়া হয়ে গেলে আবার দেখাবো একসাথে। ওকে, তো বলছে যে আমাদের বাস্তব ইচ্ছায় অথবা আমাদের বাস্তব জ্ঞানে, রিয়েল সেন্স বাস্তব জ্ঞান, কিংবা কল্পনাতে আমরা কোনো কিছু করতে বা পেতে চাই। হ্যাঁ, দিস ইজ we dream because our suppressed desires and wishes come to light. এটাই হচ্ছে স্বপ্ন, যেটা আমাদের অবদমিত মন বা ইচ্ছা যেটাকে প্রকাশ দেখতে চায় ডিউরিং আওয়ার স্লিপ, আমাদের ঘুমের সময়। থ্রু ড্রিম, স্বপ্নের মাধ্যমে। তুমি একটা ভালো রেজাল্ট করেছো, অনেক সময় রেজাল্টের আগে দেখো না, স্বপ্ন দেখো, অনেকেই দেখো। ভয় থাকলে দেখো ফেল করেছো, আর অনেক আশা থাকলে দেখো ভালো করেছো, এরকম ইচ্ছাটাই আমাদের মনের থেকে চলে আসে। নাম্বার ই, what purpose do dreams serve? ড্রিম আমাদের কি পারপাস সার্ভ করে? ড্রিমে আমাদের কি উদ্দেশ্য সাধিত হয়? দেখা যাক। ড্রিমস সার্ভ ডিফারেন্ট পারপাস, অনেক রকম। কি? অ্যাকর্ডিং টু সাম রিসার্চার্স, কিছু গবেষকের মতে ড্রিমস আর মিনিংলেস, ড্রিম হচ্ছে একটা অর্থহীন কিছু। while others believe that, যখন অন্যরা বিশ্বাস করেন যে আওয়ার আনকনশিয়াস ডিজায়ার্স কাম ইনটু কনশিয়াসনেস থ্রু ড্রিমস, আমাদের আনকনশিয়াস ডিজায়ার বা মানে অবচেতন মনের ইচ্ছাটাই চলে আসে আমাদের কনশিয়াস মাইন্ডে ড্রিমের মাধ্যমে। তাছাড়া কিন্তু আরেকটা কথা আছে, এই লাস্ট লাইনটা ওখানে আমরা লাগিয়ে দেবো, এখানকার লাস্ট লাইন ওখানকার লাস্ট লাইনে লাগাবো, আমি দেখাচ্ছি দেওয়া জায়গাটায়। এখানে থিওরি করে একটা খুব সুন্দর কথা বলেছে, দেখা কথাটা হচ্ছে এইটা, এই জায়গাটা, এই যে এটা লাগাই দেবো যে some researchers suggest that dreams have no real purpose. ঠিক আছে, তারপর লাগাও। while others believe that, এরপর থেকে dreaming is essential to mental, emotional and physical well-being, এটা লাগাই দাও, এটা ওখানে and দিয়ে লাগিয়ে দাও। dreaming is essential to mental, emotional, physical well-being, এই কথাটা এই জায়গাটা লাগাতে হবে। হ্যাঁ, তাহলে এটা পরিপূর্ণতা আসবে আনসারটার।
এখানে ই নাম্বারে এই যে এন্ড দাও, এখানে এখানে শেষ করে না দিয়ে এখানে এন্ড দাও, দিলাম এন্ড। আমার সাথে এটা লেখার পরে তোলো, এন্ড ড্রিমিং ইজ মানে স্বপ্ন দেখার দরকার, ঠিক আছে? স্বপ্ন যে দেখে না সে মানুষ নাকি, কি বলো? ও তো বোধ শক্তি নাই। ড্রিমিং ইজ এসেনশিয়াল, ঠিক আছে? ESSENTIAL, এসেনশিয়াল। কিসের কিসের জন্য? টু মেন্টাল, তোমার মানসিক সুস্থতার জন্য, ঠিক আছে? মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। আর কি ছিল মনে আছে? আরেকটা ছিল মেন্টাল অ্যান্ড কি যেন, মনে আছে তোমাদের? আমি আপাতত মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল লিখলাম, তোমরা দেখে লিখে নিও। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং অর্থাৎ আমার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য স্বপ্ন দেখা দরকার আছে। বুঝা গেছে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। স্বপ্ন নিয়ে আমরা বেশি লাফালাফি না করি। এটার কি কি করতে হবে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা এখান থেকে আজকে এই দুইটা পড়বে, পড়ে বাসায় শিখবে, শিখে একবার পড়ার আগে লিখবে আর একবার পড়ার পরে লিখবে। অর্থাৎ তোমার তো এই জিনিস আমি আগামীকাল আর অন্য দুই জিনিস পড়াবো। আমি পড়াবো কোশ্চেন নাম্বার 2 and 3। কোশ্চেন নাম্বার 2 তে পড়াবো ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লোচার্ট। 3 তে পড়াবো সামারি। সামারিটা হবে ইয়ে নিয়ে, তোমার কি বলে এটাকে, স্বপ্ন নিয়ে। তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে একটা হোমওয়ার্ক লিখে রাখো যে কোশ্চেন নাম্বার এ বি শেখা, কোশ্চেন নাম্বার A-B শেখা। আর কোশ্চেন নাম্বার 3 আমি তোমাদেরকে 2 দেব, 1 দেব, 2 দেব। কোশ্চেন আনসার মুখস্থ করব? কোশ্চেন আনসার আগে না, পরে মুখস্থ করবে। আগে তুমি লিখবা, তুমি যা কিছু পড়লা দেখে দেখে লিখবো আগে? না, না দেখে আগে লিখবা। তোমার মনে যাই আসে, মনে করে যে তুমি কিছু খামাখা কিছু লিখছো, ওই খামাখা লেখাটাই তোমার আসল সম্পদ, তোমার নিজের হবে, ঠিক আছে? এটা লিখবা, লেখার পরে এটাকে শিখবা, শেখার পর আবার না দেখে লিখবা। পরে সেরে তুমি আরেকটা জিনিস করে যদি রাখতে গেলে মুখস্থ তো হয় না স্যার। এই জন্য তো না, মুখস্থ না হওয়াটাই তো ভালো। মুখস্থ তুমি পরে লিখবা। স্যার আমি তো হচ্ছে বানাই লিখতে পারি না, বানায় লিখবা পরে, কিন্তু তুমি যে পারো না এইটার প্র্যাকটিস হিসেবে বারবার উপরের প্যাসেজটা পড়ার পর প্রশ্নগুলো দেখে তোমার মনে যা আসে তাই লিখবা। যে আমি প্রশ্নে এই পড়েছি, আমার মনে এই আসছে, এই লিখছি, ভুল হলে হোক, এই ভুল হলে হোক মনে করে যে লিখতে পারো, দেখবা তুমি 2 মাস পরে লিখতে শিখে গেছো। তখন বলো স্যার আমি তো বানানো ছাড়া পারি না, তাই বলো না। তারপরে কি করবা, যদি কমন আসে তাহলে এরকম গোছানো ইংলিশে বাম্পার নাম্বার, তাই কমন আসার লোভে তুমি আরেকবার মুখস্থ করবা, করে না দেখে আরেকবার লিখবা। কিন্তু কমন আসার লোভে যেমন মুখস্থ করবা, কমন না আসার ভয়ে একবার নিজে লিখে নিবা। যদি কমন না আসে বাবা, এরকম কোশ্চেন আসলে যেন আমি লিখতে পারি 2 কলম, ওই জন্য তোমার স্কিল হওয়ার জন্য লিখবা। দেখার পর মুখস্থ করে আবার লিখবা, এবং মুখস্থ থাকলেও দেখবা অন্য প্রশ্ন লিখতে গেলে কাজে লাগে, মুখস্থের ল্যাঙ্গুয়েজ গুলো ওখানে চলে আসে, ওই প্রসঙ্গে কোনো ব্যাপার পেলে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু তোমরা 1 আর কোশ্চেন নাম্বার A আর B তে করো। আর একটা হোমওয়ার্ক আমার কাছ থেকে নিয়ে নাও, সেটা কোশ্চেন নাম্বার 3। আমি কালকে নোট দিয়ে দিতে পারি যদি তোমরা আজকে সামারিটা লিখে রাখো। নাহলে আমার কাছে ওটা ভালো লাগছে না যে আমি শনিবারে সামারি দিচ্ছি, তুমি শুক্রবারে আমার কাছে পাচ্ছ, অতদিন পরে, ওটা আমার ভালো লাগছে না। কারণ আমি দেখবো যে কোনো জিনিস নিয়ে বসে থাকতে পারি না। স্যার আপনি আজকে স্টোরি রাইটিং পরীক্ষা নাও? হ্যাঁ, স্টোরি রাইটিং লাস্টে দেবো, অসুবিধা নেই, পরীক্ষা পড়ার পরে দেবো, অসুবিধা নেই। তো তোমরা আমার কাছে সামারি হোমওয়ার্কটা একদিনেই পাঠাবে কষ্ট করে, কালকে দুপুরের মধ্যে পাঠিয়ে দিবে। আমি তোমাদেরকে আবার একটা নোট দিয়ে দেবো। আগে নোট দিব না, দিলে তোমরা মুখস্থ করে ফেলবে, লিখতে শিখবে না, এই জন্য আগে নোট দিব না। কালকে আমি নোটটা দিতে যাচ্ছি, যেহেতু শনিবারে পড়ায় শুক্রবারে আবার নোট দিতে হয় সামারির, ওটা আমার ভালো লাগে না। 7 দিন পরে একটা নোট, আর যে জিনিস এই সপ্তাহে ধরবো এই সপ্তাহে শেষ, এটা নিয়ে আমরা চিন্তা করবো না, একবার পরে রিভিশন করে পরীক্ষা দেবো। এই জন্য তুমি আমাকে কালকের মধ্যে সামারি দিবা ড্রিমের উপরে। হোয়াট ইজ ড্রিম, ওয়াই ডু উই ড্রিম, হ্যাঁ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রিম, এই 3টে জিনিস লিখলে সামারি হয়ে যায়। হোয়াট ইজ ড্রিম? ড্রিম ইজ দ্য কে, is the representation of our suppressed thought. এই যে খাতা শব্দ পাচ্ছি, কে লেখা শুরু করছে? Dream is the representation of our suppressed or unconscious wishes, thoughts and ideas. মানে সামারির উপরে টাইটেল কি দিব? ড্রিম কিচ্ছু না, সামারির উপরে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, আর কিছু লাগবে না। সামারিকে সামারি লেখা লাগবে না, স্টোরিকে স্টোরি নাম দেওয়া লাগবে না,
কারণ চেনা মনের পয়তা লাগে না, একটা কথা আছে। ওইসব নাম ধাম লেখার স্টাইল এখন চলে গেছে। এখন তোমার জিনিস ডাইরেক্ট তুমি উপস্থাপন করবা, ঠিক আছে? এইরকম হয়ে গেছে পৃথিবী। ওই যে বড় বড় করে হেডলাইন দেয়, ঠিক আছে, নিচে লামডা লাইন করে, দুই পাশে ইনভার্টেড কমা দেয়, এইসব কাজই করবা না। খালি স্টোরিটার টাইটেল দিবা সুন্দর করে, উপরে লেখা থেকে বুঝবে এটা টাইটেল, টাইটেল থেকে নিচে লেখা শুরু হয়ে যাবে। আবার নিচে মরাল লেসন লিখবা, এরকম লিখবা, কিন্তু কোনো দাগ দেওয়া নাম লেখা এসব লাগবে না। যাই হোক, আমি যেটা বলতেছি সামারি সংক্ষেপে এরকম লিখবা যে সামারি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আওয়ার সাপ্রেসড থটস, আইডিয়াস এন্ড উইশেস। হ্যাঁ, উই ড্রিম বিকজ what we think it becomes in our thoughts and ideas consciously during our sleeping period. And dream is very much useful and essential for our mental and physical well-being. বাট শেষ, সামারি মধ্যে তো আর বেশি কিছু না। এবং তোমাদেরকে আমি গত 2-1টা ক্লাসের আগে ফার্স্ট পেপারে একটা থিওরি দিয়েছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থিম অ্যান্ড সামারি। ওটা আমি আবার যে কোনো এক সময় নতুনদের জন্য খুঁজে বের করে দেবো। থিম আর সামারি পার্থক্য বুঝতে হবে। সামারি হচ্ছে আসলে তোমাদেরকে আমি বলেও ছিলাম যে সামারি হচ্ছে বনসাইয়ের মতো, অর্থাৎ পুরো গাছটাই দেখা যাচ্ছে, ছোট আকারে দেখা যাচ্ছে সামারি, তুমি ছোট করে লিখছো। আর থিম হচ্ছে গাছের রসের মতো, যে এই গাছটা থেকে আমি ফলটা খেলাম বা রসটা খেলাম, ওটা হচ্ছে গাছের থিম। হ্যাঁ, বা কোনো ক্ষেত্রে কিছু থিম। থিম লিখবা তোমরা 11 নম্বর কোশ্চেনের পোয়েম অথবা শর্ট স্টোরি, আর সামারি লিখবা 3 নম্বর কোশ্চেনে যে কোনো কম্প্রিহেনশনের। তো তোমরা এটা সামারি বাড়ির কাজ করো, সামারির সাথে সাথে উপরের A-B কোশ্চেন গুলো ধরো, না দেখে লেখে, তারপরে শেখে আরেকবার লেখো। এইটুকু তোমাদের বাড়ির কাজ। এখন আমি তোমাদেরকে আগামী শুক্রবারের জন্য আবার লেখা দিয়ে দিই, আর তোমরা এই শুক্রবারের লেখাটা আমাকে লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। এই নাও, তার আগে আগামী শুক্রবারের লেখাটা নাও। আগামী শুক্রবারের জন্য লোডশেডিং সবাই তো পাইছিল না গতদিন? রূপন্তী নিয়েছিল লোডশেডিং, ভেরি গুড। হাবিবা পেয়েছো? তুমি যে ছিল না মাঝখানে, লোডশেডিং পেয়েছো হাবিবা? না স্যার। এই যে এখন নিয়ে নাও, এই লোডশেডিং স্ক্রিনশট নাও। হাবিবার কাজ একটু বেড়ে গেল। আগামী শুক্রবারে হাবিবা অন্যদের সাথে লোডশেডিংও লিখবে, অন্যটাও লিখবে, আর বাকিরা আজকে যেটা কালকে পড়া দিয়েছিলাম সেটা লিখবে, পাশাপাশি আজকে যা দিচ্ছি আগামী শুক্রবারে লিখবে। লোডশেডিং নিয়ে নাও হাবিবা। এই যে নিয়েছি, আবার সরিয়ে দিলাম, নিচেটা নাও। এই যে টার্নস ইন অর্ডার টু ব্রিং এ কোঅর্ডিনেট, হ্যাঁ, এখান থেকে আবার এখান থেকে এখন শেষ পর্যন্ত। এই দেখো লাস্ট বাক্য হচ্ছে শেডিং পর্যন্ত, এটা লাস্ট বাক্য। হ্যাঁ, শেডিং। তারপর দেখো স্টোরি, এই লোডশেডিংটা গত দিন তিথি মুমতাহিনা লিখে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওই যে ছেলেটা ছিল, কি নাম ওর, আমাদের তাহমিদের ভাই পড়ছে এসএসসি ব্যাচে আমার কাছে, আর তাহমিদ চেঞ্জ করেছে ওর পড়াশোনার স্ট্র্যাটেজি, ও চলে গেছে ইয়েতে, কারিগরিতে চলে গেছে। কারিগরিতে আবার ফার্স্ট ইয়ারে লিটারেচার নাই, ওই জন্য ও এখন পড়ছে না। তো কারিগরি মানে পলিটেকনিকে ইন্টারমিডিয়েট একটা সার্টিফিকেট দেয়, পাশাপাশি আবার হাতের কাজ শেখা যায়, বুঝছো? তো এটা ভালো একদিক থেকে, পড়াশোনাটা খারাপ না। সেম তোমাদের মতো সার্টিফিকেট পাবে, কিন্তু মাঝখানে দক্ষতাটা গড়ে উঠবে। স্টোরি দেখো, স্টোরি হচ্ছে এ উডকাটা অ্যান্ড এক্স, এটা মনে হয় নাই আমাদের হাবিবা নাই। রূপন্তী কালকে নিয়েছো তো তুমি স্টোরি, তাই না? আজকে লিখে দিও হাবিবা, আজকে নিয়ে নাও, যদি না নিয়ে থাকো। এটা আজকের জন্য ছিল, আজকে ছুটির পরে আজকে সবাই লিখবে, এটা লিখে আমার মেসেঞ্জারে পাঠাবে, আমি নাম্বার পাঠিয়ে দেবো, উইকলি টেস্টের নাম্বার। হি বিকেম এ ভেরি অরিড থিঙ্কিং, এখান থেকে দেখো, এখান থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো। এই যে শেষ হলো, মোরাল লেসন দিতে ভুলবে না। এই দেখো মোরাল, অনেস্টলি বেস্ট পলিসি। আর আমি টাইটেল একটা দিয়েছি, দেখছো? এই একটা রাখবে টাইটেল, আমি দুটো দেই নাই। উডকাটার অ্যান্ড নেক্সট, ওই আগের কথাটা বাদ দিয়ে দাও ওটা। হ্যাঁ, এটা একটা রাখবে। আর মোরালের জায়গায় খালি মোরাল লিখবে না, এখানে লিখবে মোরাল লেসন। আমি কথা লিখে দিই, দাও মোরাল লেসন, এই কথাটা লিখে দিই, মোরাল লেসন, মোরাল লেসন, ঠিক আছে? এই কথাটা লিখে দেবা। মোরাল লেসন মানে নৈতিক শিক্ষা। মোরাল লেসন শব্দের অর্থ হচ্ছে নৈতিক শিক্ষা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটা। ওকে, তাহলে তোমরা একটু পরে এটা লিখছো, তার আগে আগামী শুক্রবারের পরে একটু নিয়ে নাও। তোমাদেরকে আমি গ্রাফ এন্ড চার্ট দিয়েছি, এখনো গ্রাফ এন্ড চার্ট দেখো তো, এই নোটটা দিছিলাম কিনা? না, এটা আগামী শুক্রবারের দুইটা। আচ্ছা, দুইটা পড়া একসাথে দিচ্ছি। একটা দিব গ্রাফ এন্ড চার্ট, আর একটা দিব ফার্স্ট পেপারে লেটার আসে, তোমাদের লেটার দিব, ঠিক আছে? এই দুইটা জিনিস দেব।
তো এত আনসিন ইন্টারমিডিয়েটে আসে ঠিক নাই, সিটি কলেজে কি আছে আর কমার্স কলেজে কি আছে ওই সাজেশন দেখে তো আর পরীক্ষায় কোশ্চিন হবে না। আমি ফলো করছি বোর্ড কোশ্চিন, আমি চেষ্টা করছি সবগুলো ইম্পর্টেন্ট বোর্ডের রাইটিং গুলো তোমাদের কাছে পৌঁছায় দিতে। তোমরা পরে কলেজের সিলেবাস পেয়ে দেখবা এর মধ্যে অনেকগুলোই আছে, ঠিক আছে? যেটা থাকবে না আমাকে সাথে সাথে লিখবা, স্যার এটা নাই, আমি দিয়ে দেবো। ডেসক্রাইবিং গ্রাফ এন্ড চার্ট একটু নিয়ে নাও, তাড়াতাড়ি করে নাও। এটার বিষয়বস্তু কি জানো? এটা হচ্ছে কতজন মানুষ ল্যান্ড ফোন ইউজ করে, কতজন মানুষ সেল ফোন ইউজ করে। এটা ইন্টারন্যাশনালি একটা গ্রাফ, এটা বাংলাদেশের জরিপ না। ইউরোপে কতজন করে, ডেনমার্কে কতজন, কানাডায় কতজন করে, এরকম লাগে, সুইডেনে কতজন করে, এরকম। হ্যাঁ, এটা শিখে নাও। এটা শিখলে বাংলাদেশে কতজন করে লিখতে পারবে এই স্টাইলে। ডেসক্রাইবিং গ্রাফ এন্ড চার্ট নিয়েছো 6 কান্ট্রিজ পর্যন্ত সবাই? গুড। তারপর নিচে দেখো ইন্ডিয়ান পিপুল, ইটালিয়ান পিপুল, এই যে ফোনস পর্যন্ত এটা নিয়ে নাও। স্যার এটার টপিক কি? এটা টপিক হচ্ছে হাউ মেনি পিপল ইউজেস সেল ফোন অ্যান্ড মোবাইল ফোন, সরি ল্যান্ড ফোন। কে কে সেল ফোন ব্যবহার করে? মানে বার বা ইয়া তো কিছু দেওয়া নাই। বার বা ইয়া থাকবে, আমি আর কষ্ট করে আঁকাই নাই, ছাপাই নাই, বুঝতে পারছো না? আমি তো এরকমই দক্ষ মানুষ, কয়বার কিভাবে কি করব, খালি ভাষা ল্যাঙ্গুয়েজটা কম্পোজ করা হয়েছে খালি, হ্যাঁ, ওটা করা হয় নাই। ওটা দেখবা যে হয় লেওয়া থাকবে ইয়া দিয়ে, গ্রাফ এন্ড চার্ট দিয়ে থাকবে, গ্রাফ পেপারের মতো, অথবা থাকবে পাই দিয়ে থাকবে, যে গোল দিয়ে ভাগ ভাগ করা থাকবে, অথবা স্তম্ভ বা পিলার থাকবে, যে এতজন বাংলাদেশে এতজন, কানাডায় এতজন, ইটালিতে এতজন ল্যান্ড ফোন, এতজন সেল ফোন ইউজ করে, এরকম পারবা তোমরা, খুব সহজ, করলেই হবে। গ্রাফ এন্ড চার্টস কি সেকেন্ড পেপারে? সেকেন্ড পেপারে না, গ্রাফ এন্ড চার্ট হচ্ছে তোমার, গ্রাফ এন্ড চার্ট ফার্স্ট পেপারে। হ্যাঁ, এটা তো এই তো ফার্স্ট পেপারে ছিল তোমাদের, ম্যাট্রিকও তো ফার্স্ট পেপারে ছিল। হ্যাঁ, তোমাদের 10 নাম্বার কোশ্চিন আসবে, গ্রাফ এন্ড চার্ট ইন্টারমিডিয়েটে আসবে 10 নাম্বার কোশ্চিন, ঠিক আছে? 10 মার্ক থাকবে, 10 কোশ্চিন নাম্বারও 10। আচ্ছা, এবার দেখো 9 নাম্বার, যে রিপোর্ট রাইটিং ওগুলোর ব্যাপারে তো ওটা সেকেন্ড পেপার। দেখেন রিপোর্ট রাইটিং সেকেন্ড পেপারের ইয়া দিব, নোট দিব আগামী দিন, রিপোর্ট রাইটিং দিয়ে দেবো। আগামী দিন বলতে কোশ্চেন প্যাটার্নটা আরেকবার দেখাই দিন। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা দেখাই দেবো। আচ্ছা, আগামী কালকে এটা করবো। হ্যাঁ, এই তিথি এবং তাইরা তো অনেক প্রথমে লিখেছিলা, কালকে ওদেরকে আমি 5-10 মিনিট দেখাই নেবো, বুঝছো? শুরুতে সেকেন্ড পেপারের প্যাটার্নটা আমারও দেখা দরকার ছিল। ফার্স্ট সেকেন্ড দুটোই দেখাবো, দেখবা যে দুটোই বারবার ভুলে যাবা। যখন টেস্ট পেপার সলভ করবা পুরোটা আমার কাছে, তখন দেখবা যে আস্তে আস্তে সব আয়ত্তে চলে আসছে। তারপরে আমি একবার প্যাটার্ন দেখাই দেবো তোমাদেরকে। আচ্ছা দেখো, মোবাইল ফোন, ল্যান্ড ফোন হয়ে গেল। এবার ফার্স্ট পেপারে 9 নাম্বার কোশ্চিন আসে, লেটার। এটারও আমি হেডলাইন উপরে লিখি নাই, এটার হেডলাইন হচ্ছে যে অ্যাবাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটার বিষয়বস্তুটা হচ্ছে, আমি এখানে দিয়ে দিই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা থাকে তোমার 9 নাম্বার কোশ্চিনে থাকে, 9 নাম্বারে থাকে লেটার, মাথায় রেখো 9 নাম্বারে থাকে লেটার। তো 9 নাম্বার লেটার কি বিষয়ে? এই লেটারটা হচ্ছে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন ইউর ইনস্টিটিউশন। তোমার ইনস্টিটিউশনে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে বা হয়, সেটা নিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের লেটারটা চেয়েছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার স্কুলে যেটা হয় আর কি, হ্যাঁ, বা কলেজে যেটা হয়, অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো ইন্টার স্কুল ডিবেটিং কম্পিটিশন, হ্যাঁ, বা এই ধরনের কিছু যা কিছু থাকে। হ্যাঁ, your sweet note on the 8th instant anchor the shore of my heart as it bore the news of your winning the first prize. School debate. আমি দিচ্ছি লিখছি আমি দাঁড়াও। School debate competition. In the letter you also wanted to know about the activities of our school বা কলেজ। এখানে স্কুল বা কলেজ, কারো সরাসরি কলেজ থাকে, কারো থাকে স্কুল এন্ড কলেজ থাকে। তো এই জন্য তোমাদের এখন আমরা এই জায়গাটা এরকম না করে বরং এরকম করে দিই, যে যেমন পাবা তেমন আর কি। তোমরা যারা কলেজ লেভেলে আছো অবশ্যই কলেজ লিখবা, আর কারো দেখা যায় যে স্কুল এন্ড কলেজ একসাথে থাকে, ওটাতে আমরা কলেজ। তোমার এই যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসটা এখানে, অ্যাক্টিভিটিস ইন স্কুল আর কলেজ, ইন স্কুল। বিদেশে দেখবা যে ডিপার্টমেন্ট আমরা বলি না, ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, ওখানে বলে স্কুল। হ্যাঁ, জানো কি এটা তোমরা? ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট বা স্কুল অফ ইংলিশ, স্কুল অফ ফিজিক্স, হ্যাঁ, এরকম থাকে। অর্থাৎ ওদের ডিপার্টমেন্টের নামটা থাকে স্কুল, আমরা বলি ডিপার্টমেন্ট, ওরা বলে স্কুল। তো
এখানে হচ্ছে প্রতিষ্ঠানের স্কুল আর কি, আর কিছু না, প্রতিষ্ঠান স্কুল। যাই হোক, তো এখান থেকে আর কি মাথায় রেখো যে লেটার থাকবে 9 নাম্বার, কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুল অ্যান্ড কলেজ, সেটাই তুমি এখানে লিখছো। সোনাপুর, চাঁদপুর, 10 এপ্রিল থেকে শুরু করলা, ডিয়ার নাজিম, এখানে একটা কমা দিবা। বলো তো একটা লেটারে কয়টা অংশ, কার মনে আছে বলো? ছোটবেলার পড়া জিজ্ঞেস করি। How many parts are there? No, 6 parts are there. 6 part, 6টা। এই দেখো উপরের যে হেড, অ্যাড্রেস এন্ড অ্যাড্রেস এন্ড ডেট, এটা হচ্ছে ফার্স্ট হেডলাইন। এই জায়গাটাকে হেডলাইন বলা হয়। হ্যাঁ, অ্যাড্রেস এন্ড ডেটকে বলা হয় হেডলাইন, এটা হচ্ছে 1 নম্বর অংশ। আর এর ডিয়ার নাজিম লেখা আছে, এটা হচ্ছে স্যালুটেশন অর্থাৎ সম্বোধন, এটা 2 নম্বর অংশ। আর এই যে ইয়োর সুইট নোট থেকে শুরু করে এই পর্যন্ত 4 নম্বর অংশ, এটাকে বলা হয় বডি, এটাকে বলা হয় বডি। ঠিক আছে, এটা লেটারের বডি। আর তোমরা কতটুকু নিয়েছো স্ক্রিনশট? বাকিটাকে নাও, আমি পরে যাচ্ছি, 5 4 6 দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। পুরোটা কিভাবে নিছো? I shall be happy to. Sir, I will be happy to. এরপর থেকে নাও নাই, তারপরে থেকে নোটিফাই থেকে নাও। হ্যাঁ, নোটিফাই থেকে উইল বি পর্যন্ত। স্যার এত বড় লেটার? আমি বড় দিলে তোমার একটু ছোট হবে, আর আমি ছোট দিলে তোমার আরো ছোট হয়ে যাবে। উইল বি নোটিফাই। তোমাদের তো হাত পা লম্বা হয়েছে এখন, তোমরা কি ছোট আছো? তোমরা এখন লিখতে গেলে ছোট লিখলে হবে? তোমরা বড় লিখতে হইছো না, আমার বড় করে লিখবে। উইল বি পর্যন্ত কোথায়? উইল বি কোথায়? উইল বি দিলাম যে উইল বি পর্যন্ত স্যার, নিচে I'll be happy to থেকে উইল বি পর্যন্ত। আচ্ছা, এই যে উইল বি, হ্যাঁ, উইল বির পর থেকে নাও, আবার উইল বির পর থেকে একেবারে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের এই স্কুল পর্যন্ত গেল বডি। এবার দেখো একটু উপরে। আচ্ছা স্যার একটু উপরে নিয়ে যান, আমি আর মাত্র স্যার আর একটু উপরে, আরো উপরে গেলাম, বলো। ঠিক আছে, ঠিক আছে, এত উপরে না স্যার, নিচের টুকু হয়েছে। এখানে অ্যাক্টিভিটিস এর পরে যাব। আপনি ফার্স্ট থেকে একটু দেখান। আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। 9 লেটার, 9 নাম্বার কোশ্চেন লেটার থাকে, এটা লিখছি আমি। হ্যাঁ, লিখে এই দেখো, যাদের যাদের হয় না নিয়ে নাও। এই যে ইউ নো টু হাই স্কুল অ্যাক্টিভিটিস এট দ্য স্কুল পর্যন্ত আছে, রুমপুর থেকে অ্যাক্টিভিটিস অফ দ্য স্কুল। হ্যাঁ, শেষ হয়েছে সবার? ওকে, তারপরে যাও এট দ্য স্কুলের পরে নিচে পর্যন্ত যাও। এই যে ইউর বেস্ট উইশেস, দেখো এইটা হচ্ছে তোমার সুপারস্ক্রিপশন উইথ বেস্ট ইউসেস মনির, এই জায়গাটা হচ্ছে সুপারস্ক্রিপশন। ঠিক আছে, আর আরেকটা জায়গা হচ্ছে সাবস্ক্রিপশন, যেটা আমি এখনো লেখি নাই, তোমাদেরকে লিখতে বলবো। সেটা হচ্ছে তোমরা ইনভেলভ একটা এঁকে দিবা। যদি এটা না আসে, যদি তোমার এটার ইমেল না আসে, ব্যক্তিগত চিঠিতে অ্যাপ্লিকেশনে এনভেলপ লাগে না, কিন্তু ব্যক্তিগত চিঠি ইমেল আসলে ইমেল লাগবে না। ইমেল যদি না আসে তাহলে ইনভেলপ দিবে। ইনভেলপকে বলা হয় সাবস্ক্রিপশন। হ্যাঁ, আর উইথ বেস্ট উইশেস মনির, এটুকে বলা হয় সুপারস্ক্রিপশন। এটা 5 নম্বর অংশ, এটা 6 নম্বর অংশ। বডি 4 নম্বর, স্যালুটেশন 3 নম্বর, না সরি, এটা সাবস্ক্রিপশন, এটা সুপারস্ক্রিপশন, সরি। আর এটা হচ্ছে তোমার সিগনেচার, এটা সুপারস্ক্রিপশন। এখানে হচ্ছে 3 4 5, এখানে 4 5 6। 4 নাম্বার হচ্ছে সুপারস্ক্রিপশন উইথ বেস্ট উইশেস, 5 নাম্বার হচ্ছে সিগনেচার যেমন মনির, 6 নাম্বার হচ্ছে সাবস্ক্রিপশন যেমন ইনভেলপ, আর 3 নাম্বার হচ্ছে বডি। এই যে পুরোটা, এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। আর 2 নাম্বার পার্ট হচ্ছে স্যালুটেশন, এটা ডিয়ার নাজিম। আর 1 নাম্বার পার্ট সোনাপুর হাই স্কুল বা চাঁদপুর, এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে হেডিং, হেডলাইন বা হেডলাইন বলে। এই 6টা পার্ট তোমাকে পার্সোনাল লেটারে দেখাতেই হবে, তাছাড়া তোমার কি হবে না, ফুলফিলমেন্ট হবে না। আর এই কোশ্চেনটা আসে 10 নম্বরে, এটা আমি আগে দিয়ে ফেলেছি। এই গ্রাফ এন্ড চার্ট আসে কিন্তু 10 নম্বরে, এটা ঠিক আছে, এটা 10 নম্বর কোশ্চেন, গ্রাফ এন্ড চার্ট। এবং এটার বিষয়বস্তু হবে তোমার যে ডেসক্রাইবিং গ্রাফ এন্ড চার্ট। ঠিক আছে, তারপরে এখানে আমরা কিসের উপরে দিলাম আজকে দিলাম যে percentage of using land phone and cell phone people। ঠিক আছে, percentage of using, হ্যাঁ, কত পার্সেন্ট দেখা করে, এই যেখানে লেখা আছে, এই দেখো, on the country in Italy, Sweden, Denmark, number are higher, the cell phone users are higher in number than that of land phone users। অর্থাৎ এখানে লিখতে হবে the number of cell phone and land phone users, এখানে আসবে কতটা, the number of
cell phone and land phone users. সেল ফোন বাসায় আগে ইউজ করতে এমন দেখেছো কে কে বলো? সবার যে করতে হবে তা না, দরকার লাগলে করেছো, না করলে করো নাই, কিন্তু করছো কিনা তাই বলো। সেল ফোন আর ল্যান্ড ফোন ইউজ, ল্যান্ড ফোন তো এখন আমাদের মিউজিয়ামে চলে গেছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি যে ওই যুগটা কে কে দেখেছো ল্যান্ড ফোন ইউজ? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি বাসায় তখন দেখছি, ইউজও করা হয়েছে। আমাদের বাসায় তখন ল্যান্ড ফোন ইউজ হতো, পরবর্তীতে আসলো সেল ফোন। দ্য নাম্বার অফ সেল ফোন অ্যান্ড ল্যান্ড ফোন ইউজার্স, অর্থাৎ সেল ফোন আর ল্যান্ড ফোন ইউজারদের নাম্বারটা বলছে, কত নাম্বার। ওই তুলনাটা এখানে করবা, সেল ফোন ল্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, আমি এখানে তখন পড়তে পড়তে বাড়ি যাই, ঘন্টা পড়ে গেলে চলে যাব, পড়তে থাকি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। দ্য সাপ্লাই, পরীক্ষা একটু পরে দিবা, আমি করে দিই তারপরে, নাকি সমস্যা হবে? হ্যাঁ, লাইন চলে গেলে পরে দাও, লিংক চলে গেলে দাও, তাই ভালো হয় না? লিংক চলে গেলে তারপরে বসে বসে, হ্যাঁ ইনবক্সে দিবা, হ্যাঁ আমার ইনবক্সে সবাই যায়, একটু করে দিই। হ্যাঁ, তোমাদের জিনিস মুখস্থ করা লাগবে তো আগামী শুক্রবারের জন্য, আজকে করে দিই। দ্য সাপ্লাইড বার গ্রাফ শোজ ডাটা অন দ্য নাম্বার অফ সেল, তার মানে এখানে গ্রাফ থাকবে, এই বার গ্রাফ কিন্তু এটা, হ্যাঁ সাপ্লাইড বার গ্রাফ, এখানে গ্রাফ দেওয়া থাকবে এরকম, যে কোনো থাকবে তুমি পারবা, অসুবিধা নেই। The supplied bar graph shows data on the number of cell phone and land phone users in 7 countries in the Europe and American regions. ইউরোপ এবং আমেরিকা অঞ্চলে প্রায় 60টা দেশে সেলফোন ল্যান্ডফোন ইউজারদের একটা গ্রাফ বা ডাটা দেখা গেছে এখানে। অ্যাজ ইজ অবজার্ভড, এখন যেমন দেখা যায় ফ্রম দ্য প্রেজেন্টেশন, এই উপস্থাপন থেকে, দ্য নাম্বার অফ ল্যান্ডলাইন ইউজার্স ইন ডেনমার্ক, ইউএস অ্যান্ড কানাডা আর হায়ার দ্যান দ্য নাম্বার অফ সেলফোন ইউজার্স ইন দিস কান্ট্রিজ। এই দেশগুলোতে ল্যান্ডফোন ইউজারের চাইতে সেলফোন ইউজারের সংখ্যাটা এদের দেশে চাইতে ল্যান্ডফোন ইউজারটা বেশি। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি ইন ইটালি, সুইডেন, ডেনমার্ক আর জার্মানি দ্য সেলফোন ইউজার্স আর হায়ার ইন নাম্বার দ্যান দ্য ল্যান্ডফোন ইউজার্স। ওখানে আবার সেলফোনের চাইতে ল্যান্ডফোনের সেলফোন বেশি। ইন ইটালি, সুইডেন, ইউকে এবং ডেনমার্ক অলমোস্ট 80-90% people are the cell phone or use the cell phone. Among these 6 countries, Italian people are highest in percent in terms of cell phone users, whereas the highest percentage of land phone users are found in Denmark, which is almost 90%. The difference between cell phone and land phone users is highest in Italy and in Denmark. The lower number of the land phone users can be found in Canada. Canada te সবথেকে কম দেখা যায়। In summary, সংক্ষেপে, North America has more land phone users than their cell phone users, and most of the European phone people prefer to use mobile phones over land phones. Land phone যেটা ওরা ইউরোপিয়ানরা মোবাইল ফোন ইউজ করে, এই কথাটা এখানে বলেছে। এখন তোমরা, আমি বলি গ্রাফেও কি কয়টা পার্ট? গ্রাফে কি বলো? কয়টা পার্ট, এখানে কয়টা প্যারা? গ্রাফে প্যারা অ্যাকর্ডিং টু নেসেসিটি, এক প্যারাতেও হতে পারে, 3 প্যারাতেও হতে পারে। সাধারণত সবকিছু তোমার ছোট প্রশ্নের উত্তরও 3 প্যারায় দেওয়া উচিত। বাংলা প্রশ্ন একটা উত্তর 9 10 এ তো 9 10 কোনো প্যারাই করতাম না, অ্যাকচুয়ালি প্যারা করতে হয়। প্যারা করতে হয় কেন? একমাত্র প্যারাগ্রাফে প্যারা করতে হয় না, প্যারাগ্রাফ মানে 1 প্যারা, আর বাকি সবকিছু অল রাইটিং শুড হ্যাভ 3 পার্টস। 1 part is topic sentence, the main part is body, and the last part is concluding sentence, এবং মাঝখানে হচ্ছে কানেক্টর। এই 4টা জিনিস খালি প্যারাগ্রাফে না, এই 4টা জিনিস তোমার এসেতে বা কম্পোজিশনেও থাকবে, তখন প্যারা প্যারা ভাগ হয়ে যাবে। অন্যান্য প্রশ্নও থাকবে, তখন ভাগ হয়ে যাবে। বাংলা একটা প্রশ্ন আসছে 5 মার্কের, সেই 5 মার্কের একটা প্রশ্ন, লাল সালু পড়ে তোমাদের, এখন লাল সালু আছে তোমাদের নাকি নাই? আর আগে লাল সালু আছে। লাল সালুতে ধরো একটা ছোট্ট কোশ্চেন আসলো, ঠিক আছে, যে মাজেদের চরিত্র নাকি যেন মজিদের চরিত্র কিসের সাথে তুলনা করা যায়, এই কথা বলতে গেলে তখন তুমি প্রথমেই বলো যে মজিদ একটি ভণ্ড চরিত্রের অধিকারী বলে, ওটাই তোমার টপিক সেন্টেন্স এবং ওটা ফার্স্ট প্যারা। এবার মাঝখানে আসো যে মজিদ লাল সালুর ব্যবসা ধরেছে, রাস্তার ধারে ওটা রেখে নিজের জীবন নির্বাহ করেছে, এবং সে অবশেষে একটি দ্বিতীয় বিবাহ পরিগ্রহ করেছে, যেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। সে তার ছোট বধূকে, জমিলা না কি নাম ছিল, তার পা দেখে তার ভিতরে একটা আলাদা অনুভূতি জাগে, বলে শেষ করলাম। দিয়ে বল কনক্লুশনে আসো। এইভাবে আমরা দেখতে পাই মজিদের ভিতরে একটা পার্শ্ব